তো আমাদের যে এমসিকিউ গুলো মোটামুটি আমরা যতটুকু পড়েছি, অন এভারেজ দেখা যায় যে দুইটা এমসিকিউ কিন্তু আপনি মোটামুটি 1 নাম্বার সেকশন থেকে যে 67 পর্যন্ত দেখা যায় যে দুইটা এমসিকিউ পর্যন্ত আপনি কমন কিন্তু পেতে পারেন। তো এই জন্য এখানে আমরা যেটা পড়লাম বা পড়তেছি এগুলাতে অবশ্যই অবশ্যই আমাদের একটু যত্ন সহকারে পড়া উচিত। আমাদের আজকের এমসিকিউ সলিউশনটা আমরা দেওয়ার আগে যে কাজটা করি সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা যেটা পড়েছি আরেকবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদেরকে যেভাবে আপনারা এটা বারবার রিভিশনটা দিবেন, নিজের আমরা যে হ্যান্ড নোটটা তৈরি করার কথা বলি এইভাবে আপনি তৈরি করে পড়বেন। আর যখন রিভিশন দিবেন হেডিংটা শুধু মনে করবেন, আর ভিতরেরটা যাতে আপনার মনে আসে যে ভিতরে কি ছিল। তো গত ক্লাসের গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন আমরা এখানে নিয়ে এসেছি, যেগুলো আপনি বারবারই পড়বেন, ভিতর থেকে ডিটেইলে পড়ার চেষ্টা করবেন, যেগুলো সবসময় গুরুত্বপূর্ণ। এমসিকিউ বলেন, লিখিত বলেন, ভাইবা বলেন। কারণ আপনি লিখিতের জন্য পৃথক প্রস্তুতি নেওয়ার দরকার নাই। এখন থেকে যদি আপনার প্রস্তুতিটা মোটামুটি যদি আপনি বুঝে প্রস্তুতিটা নিতে পারেন, তাহলে সিআরপিসির মধ্যে 6 নাম্বার সেকশনটা আমরা বলেছি সবসময় গুরুত্বপূর্ণ। এই 6 নাম্বারে আমাদের কি আছে, যে আদালতের গঠনটা দেওয়া আছে। সেখানে বলা আছে যে সুপ্রিম কোর্ট এবং বিশেষ আইনের অধীনে গঠিত আদালত ছাড়া বাংলাদেশে ফৌজদারি মামলা বিচারের জন্য দুইটা আদালত আছে। এই শব্দটা যাতে আপনার মনে থাকে, সেখানে আমাদের দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত দুইটা ভাগে ভাগ করা আছে। এরপরে বলতেছে যে ম্যাজিস্ট্রেট হয় দুই প্রকার, সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার সেখানে বলতেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। এই যে আমাদের সিজিএম এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই জিনিসটা যাতে আপনার 6 নাম্বার থেকে মনে থাকে, এতটুকু যদি মনে থাকে তাহলে আমরা বলবো যে আপনার প্রস্তুতিটা ভালো। আর আপনি রিভিশনটা এইভাবে দিবেন, সাদা কাগজে আপনি সেকশন নাম্বারটা লিখবেন, হেডিংটা লিখবেন, বাকিটা আপনার লেখার দরকার নেই, আপনি মনে করার চেষ্টা করবেন। একই রকম ভাবে 9 নাম্বার সেকশন যখন আপনি যাবেন, এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরও জাস্ট বেসিকটা জেনে রাখবেন যে আমরা যে দুইটা আদালতের কথা পড়লাম, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। 9 নাম্বারে দায়রা আদালতের কথা বলা আছে এতটুকুই। আর এখানে 3 জন বিচারক থাকেন, তাদের নামটা জানবেন, দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম। এর চাইতে বেশি কিছু কিন্তু নাই। 10 নাম্বারটাতেও দেখেন যে এখানেও মুখস্থ করার মতো কিছুই নেই, জাস্ট হেডিংটা মনে রাখবেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড 10 নাম্বার সেকশনে আলোচনা করে। আর একটা যে ব্যতিক্রম দেওয়া আছে যে সরকার চাইলে পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে, এই শব্দটা মনে রাখবেন। একই রকম ভাবে 11 নম্বরের ক্ষেত্রেও বিচারিক ম্যাজিস্ট্রেটে শুধু এতটুকু মনে রাখবেন যে 11 নম্বর ধারা আমার বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করে। আর এইখানে যেটা দেওয়া আছে যে সেটা হচ্ছে যে আমাদের যেই কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরকার চাইলে কি করতে পারে, হাইকোর্টের সাথে আলোচনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা দিতে পারে, এই শব্দটা গুরুত্বপূর্ণ। আর 12 নম্বর যখন আপনি স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট পড়বেন, এটা চিন্তা করবেন যে দুই প্রকারের হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভও হইতে পারে, স্পেশাল ম্যাজিস্ট্রেট জুডিশিয়ালও হইতে পারে। এক্সিকিউটিভ যদি নিয়োগ দেয় তাহলে সরকার নিজে থেকে নিয়োগ দিবে, কারোর সাথে আলোচনা করার দরকার নাই। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল নিয়োগ দিতে গেলে হাইকোর্টের সাথে পরামর্শটা করে নিয়োগটা দিবেন। আরেকটা শর্ত যেটা দেওয়া আছে, যদি সরকার এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি স্পেশাল করে, যদি পুলিশ থেকে নিয়োগ দেয়, তাহলে সেক্ষেত্রে পুলিশের একটা র্যাঙ্ক দেওয়া আছে যে সর্বনিম্ন এএসপি লেভেল হয়, এই রকম যোগ্যতার পুলিশকে তারা নিয়োগ দিবে, এর কম যোগ্যতা সম্পন্নকে নিয়োগ দিতে পারবে না। এরপরে বাকি সেকশন গুলো আমাদের কোনো কাজের না, সরাসরি শুধু 22 নাম্বারটা মনে রাখবেন, ওই যে এক্স অফিসো, সরি আমাদের 22 নাম্বারে যেটা হচ্ছে জাস্টিস অফিস, সরকার নিয়োগ দেয় বাস একটা নির্দিষ্ট এলাকার জন্য, বা যেটাকে আমরা আইনের ভাষায় বলি যে মফস্বল এরিয়ার জন্য, এই শব্দটা মনে রাখবেন। আর 25-এ জাস্ট এক্স অফিসো, এই শব্দটা মনে রাখবেন যে অফিসের পদের ক্ষমতা বলে। 29-এর বিটা জুভেনাইল রিলেটেড বয়সটা মনে রাখবেন যে 15 বছরের কম বয়স্ক ব্যক্তিকে এই যদি এমন অপরাধ করে যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, এটা যদি না হয়, অন্য অপরাধের ক্ষেত্রে এর বিচারটার ক্ষেত্রে সিজিএম, সিএমএম অথবা স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে হবে, নর্মাল বিচার ব্যবস্থায় আসবে না। আর 29-এ সি মনে রাখবেন যে সরকার চাইলে কি করতে পারে, ম্যাজিস্ট্রেটদের উপর মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সকল অপরাধের বিচারের ক্ষমতাটা আরোপ করতে পারে।
31টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 31-এর মধ্যে এখানে ওই দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে যে মৃত্যুদণ্ড যদি দায়রা বা অতিরিক্ত দায়রা দেয় হাইকোর্টের কনফার্মেশন লাগবে, আর একটা হচ্ছে যে আমাদের যুগ্ম দায়রা জজের 10 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার ক্ষমতা। এই লাইনটুকুই গুরুত্বপূর্ণ, বাকিটা দরকার নাই। এরপরে 32 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এবার সংশোধনী এসেছে, তো এখানে আপনারা যেটা বলছি আমরা 532 শব্দটা মনে রাখবেন, তাইলে টোটালটাই মনে থাকবে যে 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ। আর এর পাশাপাশি পূর্বেরটাও একটু মনে রাখার চেষ্টা করবেন, কখনো দিতে পারে আপনার, তাহলে পূর্বে ছিল 10,000, 5,000, 3,000, এইটা মনে রাখবেন। এর চাইতে বেশি কিছু আমাদের দরকার নাই। আর 33 নাম্বারটাতে যে বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড অনাদায়ে কতদিন শাস্তি দিতে পারে, তো এই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 4/1 পর্যন্ত ম্যাক্সিমাম, এতটুকু মনে রাখবো। আর যদি 29-এর সিএ ম্যাজিস্ট্রেটদের স্পেশাল ক্ষমতা দেওয়া হয়, তাহলে ম্যাজিস্ট্রেটরা কি করতে পারে, ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারবে, এর বেশি না। আর 35-এ আমরা কি পড়েছি, যদি একই বিচারে একাধিক অপরাধের বিচার হয়, সেক্ষেত্রে বিচারক যদি চায় সেক্ষেত্রে উল্লেখ করতে পারে যে তার সবগুলা শাস্তি কনকারেন্টলি চলবে, মানে সমস্ত কিছু একসাথে চলবে। আর যদি বিচারক নীরব থাকে তাহলে আমরা ধরে নিব একটা শাস্তি শেষ হওয়ার পরে আরেকটা শাস্তি শুরু হবে। আর এই ধারায় কিছু ক্যালকুলেশন আছে, এইটুকু আমরা মনে রাখবো। যদি আদালত যদি এরকম বিচার করে 14 বছরের বেশি শাস্তি দিতে পারবে না, আর ম্যাজিস্ট্রেট বিচার করলে তার ক্ষমতার দ্বিগুণের বেশি দিতে পারবে না, মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে 10 বছরের বেশি দিতে পারবে না। আর 35-এর একজন আসামিকে গ্রেফতার, তার রিমান্ড, তার যতদিন সে পুলিশ হেফাজতে ছিল, পরবর্তীতে তার যতদিন শাস্তি হবে, সেখান থেকে এই দিনগুলো আমরা ক্যালকুলেশন করে বাদ দিব। 36-এ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, এটা আমাদের 3 নম্বর শিডিউলে আছে। 37-এ বিশেষ ক্ষমতা 4 নম্বর শিডিউলে আছে। এর মাঝখান দিয়ে যে আমাদের পরবর্তীতে যে 46A থেকে নিয়ে পর্যন্ত, ওইখান থেকে এমসিকিউ আসার মতো কিছুই নাই, ওইটা একটা লিখিত পরীক্ষার প্রশ্ন হইলে হইতে পারে। তারপরে জাস্ট ওই যে 12 ঘন্টা, এই শব্দটা একটু মনে রাখতে পারেন, বাকিটা কোনো কাজের না। সরাসরি আমরা চলে যাব 54 নাম্বারটা। 11টা ক্ষেত্র দেওয়া আছে, ভালো করে সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। এরপরে 54 এটা সেকশন নাম্বারটা মনে রাখবেন, যে পুলিশ কি কারণে গ্রেফতার করতেছে এইটা জানা বাধ্যতামূলক কত ধারায়। আর 61টা মনে রাখবেন যে 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবে না। 63, যদি একবার পুলিশ আপনাকে গ্রেফতার করে, অবশ্যই আপনার কোনো মুচলেখা বন্ড অথবা বেইল নিতে হবে, অথবা স্পেশাল কোনো আদেশ যদি ম্যাজিস্ট্রেট দেন, তবে আপনাকে মুক্ত করা হবে। 64তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো অপরাধ হয়, ম্যাজিস্ট্রেট সরাসরি তাকে গ্রেফতার করতে পারবে অথবা গ্রেফতারের আদেশ দিতে পারবে। আর 65তে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে 65 নাম্বার যে সেকশনটা, সেখানে বলতেছে যে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যদি কোনো ম্যাজিস্ট্রেট কারো বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করতে পারে, আর ওই জায়গায় যদি সে উপস্থিত থাকে, সে ওই ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেফতারেরও আদেশটা দিতে পারবে। আর সর্বশেষ 67-এর এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি গ্রেফতারের যে নিয়ম কানুন আমরা পড়লাম, এগুলা যদি না মানা হয়, তাহলে আদালত কি করতে পারে, ম্যাজিস্ট্রেট ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর নালিশ করতে পারে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমরা দেখার চেষ্টা করি তাহলে যে 18টা আমাদের এমসিকিউ ছিল, মোটামুটি এগুলা থেকেই দেখি কে কয়টা আমরা অ্যান্সার করতে পারছি, অবশ্যই পারার কথা। তো প্রথমটা ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাদের থেকে নিয়োগ করা হয়। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেট কাদের থেকে নিয়োগ করা হয়। তো এটা আমরা সবাই জানি, এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এখানে বিচার বিভাগীয় যে সার্ভিস, বা যেটাকে আমরা সংক্ষেপে জুডিশিয়াল সার্ভিস কমিশন বলি, তো সেখান থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে বিচার বিভাগীয়, বাংলাদেশ বিচার বিভাগীয় সার্ভিস থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কাকে নিয়োগ দেওয়া যেতে পারে না, মানে অযোগ্যতাটা বর্ণনা করা হয়েছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পুলিশ কর্মকর্তা যদি এএসপির নিচের লেভেলে হয়, তাহলে কি হবে, সে অযোগ্য বলে ঘোষিত হবে। 3 নম্বরে যেটা হচ্ছে যে কোন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্ট ডিভিশনের অনুমোদনের প্রয়োজন।
তো এটা আমরা অবশ্যই আমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে সেশন জজ এবং এডিশনাল সেশন জজ, যেটা আমরা 31 নম্বর সেকশনে পাবো। এরপরে জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা জজের সর্বোচ্চ কত বছর সাজা দেওয়ার ক্ষমতা রাখেন? তো এটা হচ্ছে আমাদের 10 বছর, সঠিক অ্যান্সার। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন? তো এটা আমাদের হচ্ছে সি, সর্বোচ্চ 5 বছর। আর 7 বছর কখন পারবে ওইটাও সাথে সাথে মনে রাখবেন, যদি সরকার 29-এর সি এ তাকে স্পেশাল ক্ষমতা দেয়, তাহলে 33-এর এ প্রয়োগ করে সে 7 বছর পর্যন্ত দিতে পারবে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে? তো এটা হচ্ছে আমাদের 3 লাখ টাকা পর্যন্ত। আর পূর্বেরটাও মনে রাখবেন যে সংশোধনীর পূর্বে সে 5,000 টাকা পর্যন্ত দিতে পারতো, দুইটাই পাশাপাশি মনে রাখবেন। এরপরে 7 নম্বরে যদি আমরা দেখি, যদি একজন আসামি একই ট্রায়ালে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে মোট শাস্তি সর্বোচ্চ কত বছরের বেশি হবে না? এটা হচ্ছে আমাদের 10 বছরের, সরি 14 বছরের বেশি হবে না। সি নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার, যদি একই ট্রায়ালে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়। আর এটা আবার পাশাপাশি মনে রাখবেন, এই বিচারটা যদি ম্যাজিস্ট্রেট আদালতে হইতো, তাহলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি হইতো না। 35-এর এ ধারা বলা হয়েছে যে রায় ঘোষণার আগে আসামি যতদিন জেলে ছিলেন তা কি করা হবে? রায়ের সাথে সম্পর্কহীন, শাস্তির সাথে যোগ হবে, শাস্তি থেকে বাদ যাবে। তাহলে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যতদিন পূর্বে জেল খেটেছে ওটা আমরা বাদ দিব। অর্ডিনারি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা কোথায় উল্লেখ করা আছে? তো এটা হচ্ছে আমাদের যে 3rd শিডিউলে উল্লেখ করা আছে। টোটাল সিআরপিসির পিছনে আমাদের 5টা শিডিউল আছে, তো তার মধ্যে 1 নাম্বারটা ওমিট করা আছে। 2 নম্বরে আমরা ওই যে 8 প্রকারের কলাম পাই। 3 নম্বরে সাধারণ ক্ষমতা, 4 নম্বরে বিশেষ ক্ষমতা, 5 নম্বরে আমাদের কিছু ফর্ম দেওয়া আছে। 10 নম্বরে যেটা বলতেছে যে সিআরপিসি ধারা 42 অনুযায়ী জনগণ কাকে সহায়তা করতে বাধ্য? এখন এই 42 নাম্বার যেটা, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও জাস্ট বেসিক কথা আমরা এতটুকু জানি, পুলিশ হোক ম্যাজিস্ট্রেট হোক, এরা যদি কোনো আসামিকে গ্রেফতার করতে যায়, তো স্থানীয় জনসাধারণের কিন্তু এটা দায়িত্ব পড়ে তাকে সহায়তা করা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে জুডিশিয়াল হোক, এক্সিকিউটিভ হোক, যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ। তাহলে শুধু পুলিশ না, শুধু ম্যাজিস্ট্রেট না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোক, অথবা পুলিশ অফিসার হোক, তারা যদি আমাদের কোনো সহায়তা চায় কাউকে গ্রেফতার করতে, অপরাধ দমন করতে, সেক্ষেত্রে জনসাধারণ সাহায্য করতে বাধ্য 42 ধারা মোতাবেক। এরপরে যদি কোনো ব্যক্তি জানে যে কেউ দণ্ডবিধি 302, তো এটা আমরা সবাই জানি, 302 আমাদের কি আছে, যে হত্যা মামলা। 396 হচ্ছে কি ডাকাতি করতে গিয়ে কাউকে হত্যা করা। দুইটা সেকশন খুবই গুরুত্বপূর্ণ, পেনাল কোডে সবসময় গুরুত্বপূর্ণ এই দুটা সেকশন। একটা হচ্ছে কি 302 হচ্ছে আমাদের হত্যা, আর 396 হচ্ছে আমাদের ডাকাতি করতে গিয়ে হত্যা করা। তো এই রকম অপরাধ কেউ করতে যাচ্ছে, মানে কেউ কাউকে হত্যা করতে যাচ্ছে, অথবা কেউ কাউকে কারো বাসায় ডাকাতি করতে যাচ্ছে, তো এই রকম ক্ষেত্রে তাহলে ওই ব্যক্তি কি করবে বা আপনি কি করবেন? তো আইনগতভাবে আমাদের সিআরপিসি বলতেছে যে যদি আপনি জানেন যে 302 অথবা 396 ধারার অপরাধ হতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি হিসাবে আপনি দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় জানাইতে আপনি বাধ্য। যদি আপনি না জানেন তাহলে আপনি অপরাধ করলেন। একটা হচ্ছে যে নিকটস্থ যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে আপনি জানাইতে বাধ্য আইনগতভাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে জানাতে হবে। এরপরে চলে আসি আমরা 12 নম্বর, কোন মহিলার দেহ তল্লাশি করার নিয়মটা কি? তো এক্ষেত্রে যে দেখেন, বি এবং সি দুইটাই কিন্তু পাশাপাশি। একটা বলতেছে যে অন্য মহিলা পুলিশ দ্বারা শালীনতার সাথে, অন্য একজন মহিলা দ্বারা শালীনতার সাথে। তো পরীক্ষা কেন্দ্রে এই দুইটার মধ্যেই কিন্তু আপনার কনফিউশনটা লাগবে যে আপনি কোনটা সঠিক অ্যান্সার দিবেন। এখানে আমরা কিন্তু সেকশনটার মধ্যে পড়াইছি যে এখানে পুলিশের কথা নাই, অন্য যে কোনো মহিলা দ্বারা হইতে পারে শালীনতার সঙ্গে, তাহলে সি হবে সঠিক অ্যান্সার। পুলিশই হইতে হবে এমন কোনো কথা না, অন্য যে কোনো মহিলাও হইতে পারে। এরপরে 13 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে পুলিশ অফিসার যদি কোনো আসামিকে গ্রেফতার করে, যেটা আমরা 61 ধারায় পড়ে এসেছি যে 24 ঘন্টার মধ্যে সে কি করবে,
আদালতে হাজির করতে হবে। তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 14 নাম্বার যেটা 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি, যদিও বানান একটু ভুল আছে, কয়টি আসলে কাজে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে বা কতটি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে? তো পূর্বে আমাদের 9টা ছিল, এখন টোটাল আমাদের 11টা ক্ষেত্রে কি করতে পারে একজন পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এই 11টা অবশ্যই অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। যাদের পূর্বের 9টা মনে আছে তাদেরকে আমরা বলেছি ওই 9টাই মনে রাখবেন। পাশাপাশি 1 নাম্বারটা শুধু কি হয়েছে, 3টা ভাগ হয়েছে। 1 নম্বরে আগে কি ছিল, অন এভারেজ 3টাই অন্তর্ভুক্ত ছিল। এখন যেটা বলা হচ্ছে যে যদি পুলিশ অফিসারের সামনে কগনিজেবল অফেন্স হয় তাইলে সে গ্রেফতার করবে। আর যদি সে কগনিজেবল অফেন্সের সংবাদ পায়, সন্দেহ হয়, তখন নির্ভর করবে যে এটা শাস্তি কতদিন। যদি 7 বছর বা তার কমে হয় তখন সেখানে আরো 5টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এইগুলা সন্তুষ্ট হইতে হবে। আর যদি 7 বছরের বেশি হয় তাইলে তারে গ্রেফতার করতে পারবে। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে ওই 1 নাম্বারটারেই, ওই জন্য 11টা ক্ষেত্র হয়েছে। এরপরে 15 নম্বরে ধারা 54A অনুযায়ী পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে কি জানাতে হবে? তো এখন আমাদের এই নতুন ধারা বলতেছে যে যখন পুলিশ অফিসার কাউকে গ্রেফতার করবে অবশ্যই তাকে কি কারণে গ্রেফতার করা হচ্ছে কারণটা জানাইতে পুলিশ বাধ্য। এরপরে ধারা 59 অনুযায়ী কোনো ব্যক্তিগত প্রাইভেট পার্সন কাকে গ্রেফতার করতে পারে? আপনি চাইলে কাকে গ্রেফতার করতে পারবেন, আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন কিনা? আমরা তো জানি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে আপনি বাধ্য। এখন ব্যক্তিগত ক্যাপাসিটিতে যেটা হচ্ছে যে যদি নন বেইলেবল এবং কগনিজেবল অপরাধ বা ঘোষিত অপরাধী হয়, প্রক্লেইম অফেন্ডার হয়, তবেই আপনি গ্রেফতার করতে পারবেন। তাহলে সাধারণ ব্যক্তি হিসাবে প্রতিটা অপরাধীকে আপনি নিজে নিজে গ্রেফতার করতে পারবেন না। কখন পারবেন? যখন ওই অপরাধী একটা কগনিজেবল অফেন্স করেছে এবং সেটা হচ্ছে একটা নন বেইলেবল। যেমন কেউ কাউকে হত্যা করছে, তার মানে এটা কগনিজেবল অফেন্স, নন বেইলেবল অফেন্স। অথবা একজন প্রক্লেইমড অপরাধী যাকে অলরেডি হুলিয়া জারি করা হয়েছে, যার যে পলাতক আসামি, তাকে আপনি গ্রেফতার করতে পারেন। তারপরে আমরা নিয়মটা জানি কি, গ্রেফতারের পরে তৎক্ষণাৎ আপনাকে পুলিশ থানায় অথবা পুলিশের কাছে তাকে হস্তান্তর করতে হবে, তারপরে পুলিশ দেখবে যে কি করা যায়। 17 নম্বরে হচ্ছে যে ধারা 67A অনুযায়ী যদি গ্রেফতারের নিয়ম মানা না হয় তবে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কি? তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন। সর্বশেষ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেফতার করা যায় কত ধারায়? তাহলে এই ক্ষেত্রে আমাদের সেকশন হচ্ছে 64, যে 64 সেকশন অনুযায়ী কি করা যায়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো অপরাধ ঘটে ম্যাজিস্ট্রেট নিজেই তাকে গ্রেফতার করতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের টোটাল, যদি আমরা বলি 18টা এমসিকিউ। তো কার কয়টা হয়েছে যদি জানান তাহলে ভালো হয়, না হলে আমরা পরবর্তী অংশ